বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট নীলোফার চৌধুরী মনি, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। অ্যাডভোকেট নীলোফার চৌধুরী মনি, গত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পরে একই সঙ্গে জনগণ একই সঙ্গে একটা নির্বাচিত সরকার পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ একটা দলকে, আপনাদের দলকে নির্বাচিত করেছে, অন্যদিকে রাষ্ট্র সংস্কারের পক্ষে একটা ম্যান্ডেট দিয়েছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আমরা লক্ষ্য করছি যে সরকার এবং বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে এক ধরনের দূরত্ব আছে অথবা এক ধরনের টানাপোড়েন আছে। সো এই অচল অবস্থার মূল কারণ কি? যদি এটাকে আমরা অচল অবস্থাও ধরে নিই বা অতটুকু নাও যাই, যেটুকু হচ্ছে সেটা কি রাজনৈতিক সদিচ্ছার অভাব নাকি সাংবিধানিক এবং প্রক্রিয়াগত জটিলতা? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, একটা 15.5 বছরের ফ্যাসিস্টের পরে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানে ইন্টারিম গভর্নমেন্ট আসলো। তারা যতটা না দেশ নিয়ে চিন্তা করেছেন তার চেয়ে অনেক বেশি সংস্কার, এই যে সংস্কারটাকে আমি খুব ভালোভাবে ধরতাম যদি এই সংস্কারটাকে তারা ওইটা মাথায় রেখে করতেন যে সংস্কারটা পুরাটাই যেন কাজে লাগে। আপনি দেখেছেন যে সংস্কার কমিটি সংস্কারের সঙ্গে কথা বলতে গিয়ে বিভিন্ন দল বিভিন্ন নোট অফ ডিসেন্ট দিয়েছে, প্রায় বড় বড় দল সবাই কম বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেটা তখন তারা লিপিবদ্ধ করেছে। কথা ছিল এরকম যে নোট অফ ডিসেন্টগুলো সংসদে পর্যালোচনার পরে এটা রাখা হবে কি হবে না, এটা 2/3 মেজরিটি ভোটে এটা নির্ণয় করা হবে। এবং পাশাপাশি আপনার গণভোটটা হলেও গণভোটটা 2/3 মেজরিটি ভোটে সব কিছুই, এই যে নোট অফ ডিসেন্টের বাইরেও যে সংস্কারগুলো করা হয়েছে, এই 133টা অধ্যাদেশ সবগুলোই পাশ করা হবে এরকম 2/3 মেজরিটি। তো যখন সংসদটা হয়ে যায়, ইলেকশন যখন হয়, তখন কিন্তু আপনার অল পাওয়ার নির্বাচিত এমপিরা তখন, এটা কিন্তু সংস্কার থেকেও বলা হয়েছে ওরকম যে লাস্ট ভোট কিন্তু এমপিদের মাধ্যমেই হবে। তো হলো, তো এখন গণভোটটা আপনার একটা বিতর্কিত জায়গায় অবস্থান করছিল, আপনি নিজেও জানেন। যেটা হলো সংবিধানে এটা ছিল না, এটাকে আনা হয়েছে এবং তারা এই গণভোটটাও যে কাজ করবে আপনার ওই সংস্কারের 133টা এইসব অধ্যাদেশ পাশ করলে একই কাজ করবে। তো গণভোটটার আলাদা কোনো কিন্তু ভ্যালুস এখানে আপনার মনে হয় না যে এইভাবে করে, অথচ তারা এখন বিরোধী দল একমাত্র গণভোটটাকে অবলম্বন করে বসে আছে এবং তারা বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন যে কোনো মূল্যে গণভোট পাশ করতে হবে। এবং যেদিন শপথ নেয়, শপথের নিয়ম হচ্ছে আপনি একটা দিনে একটাই শপথ নিতে পারবেন, কিন্তু বিরোধী দল 2বার শপথ নিয়েছে। গণভোটের জন্য 1বার শপথ নিয়েছে, সংসদ সদস্য হিসেবে 1বার শপথ নিয়েছে। আইনজ্ঞরা এই কথাটা বলেন যে একদিনে 2টা শপথ নিলে একটা শপথ সংবিধান সংস্কার পরিষদ আরেকটা হচ্ছে, তো এটা আগেরটা আপনার ইনভ্যালিড হয়ে যাবে। তো ইনভ্যালিড যদি হয় তাহলে সংসদ সদস্য থাকতে পারে না। বলতে পারেন যে তাহলে কেন আছে? যেহেতু বিএনপি সরকারে আছে, বিএনপি চায় না যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, গণতন্ত্রের শক্তি অর্জন করার জন্য কোনো অনাকাঙ্ক্ষিত আবার ঘটনা ঘটুক, আবার ইলেকশন হোক। ইন দ্যাট কেস বিএনপি নিয়মের বাইরেও কাজ করতে পারে না, নিয়মের বাইরের কথা বলছি না, এটাকে ধরলে অনেক দূর যাওয়া যায়। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যেমন একসময় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমরা অনেক কিছু মেনে নিয়েছি আগে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। হ্যাঁ, এটাও আমি আসছি। আপনি যে কথাটা বললেন, একটা নির্বাচন ডিপেন্ড করে প্রায় 2-3 হাজার কোটি টাকার উপর। একটা নির্বাচন ডিপেন্ড করে সন্ত্রাসী কার্যক্রম কতটা হলো না হলো এইসবের উপর, অনেক কিছু নিয়ে একটা নির্বাচন। সেই নির্বাচনের পথ পেরোনোর পরে আবার বাংলাদেশে যে আরেকটা সলিড নির্বাচন হবে, নিরবিচ্ছিন্ন নির্বাচন হবে এমন বলা যায় না। এবং এত টাকার ব্যাপার, যখন বাংলাদেশের অর্থনীতি তলানিতে এবং ধার দেনা করে চলতে হয়, সেই সময়টা আপনার এগুলো সব কিছু মিলে যদি আপনি চিন্তা করেন, দেশ নিয়ে চিন্তা করেন, দেশের আপনার কি বলবো, দেশপ্রেমিক একজন মানুষ হিসেবে চিন্তা করেন, তাহলে আপনাকে কি এই কিছু ছাড় দিতে হয়। সেই ছাড় দিতে গিয়ে
আপনার যে কথাটা আপনি আমাকে একটু খুঁচাই দিলেন যে নির্বাচনের আগে সবকিছু মেনে নেওয়া, সাড়ে আগে এবং 15 পরে বছর আপনার কথার সূত্র ধরে সাড়ে আপনিও পরে যেটা বলেছেন যে আমি মেনে নেয়া বুঝতে বিষয়, পেরেছি হ্যাঁ। যে এর মধ্যে So, খোঁচা বাস্তবতা দিলে আছে। আমি দুটোই দিয়েছি, আগেরটাও পরেরটাও। আমি অস্বীকার করছি না যে বাস্তবতা নাই। বাস্তবতাটা হলো এরকম, 2 বছরের অনির্বাচিত সরকার, 15.5 বছরের তথাকথিত নির্বাচিত সরকার, এই সব মিলায় প্রায় 20 বছরের যে একটা টানাপোড়ন, 18 মাসের ইন্টারিম সরকার, সব মিলায় প্রায় 19 বছর এই টানাপোড়নটার জন্য, এবং আপনি নিজেও জানেন, আমিও জানি, এখানে আমাদের আরেকজন সহ আলোচক উনিও জানেন যে এই নির্বাচনটার আগে কি পরিমাণ প্রতিবন্ধকতা ছিল। নির্বাচন হবে কি হবে না, ইলেকশনের আগের দিনও, সকালবেলা ইলেকশনের দিনও একটা কনফিউশন ছিল। সেইখানে বিএনপির অনেক কিছু তারা ক্লুটা দিয়ে রেখে গেছে, জি। কিন্তু অনেক কিছু তাদেরকে বলতে হয়েছে। সেই বলতে হতে গিয়ে পরবর্তীতে বলেছে যে ওই মুহূর্তে আমাদের সামনে নির্বাচনটাই ছিল। কারণ একটা দেশের আজকে 18 মাসের ওই সরকার এবং আজকের সরকারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সো অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনি শুনছিলেন মিস নীলুফার চৌধুরী মনি কথা বলবার সময় বলছিলেন এটা প্রায়োরিটি, এটা না ওটা। সো আমি একজন আইনজীবী হিসেবে আপনার কাছ থেকে বুঝতে চাই যে একটা নির্বাচিত সংসদের সামনে সরকারের বা সরকারি দলের নির্বাচনী ইশতেহার, যার ভিত্তিতে তারা আসলে নির্বাচিত হয়েছে এবং গণভোটে অনুমোদিত, একই দিনে একই সঙ্গে অনুমোদিত জুলাই সনদের মধ্যে কোনো বিষয়ে যদি পার্থক্য থাকে, কোন ম্যান্ডেটে অগ্রাধিকার পাওয়া উচিত? দেখুন, আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি জিল্লু ভাই এবং আমার দীর্ঘদিনের সহ আলোচক মনি আপা, যাকে রাজপথে বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানে যিনি খুব সামনের কাতারে থেকে লড়াই করেছেন, মনি আপাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এখন ওনার নতুন দায়িত্ব, ওনাদের কিছু সমালোচনা আমাদের করতে হবে, এই কারণে আমাদের প্রতি ওনাদের অঙ্গীকার আছে এবং ওনাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে সমালোচনা করার। নিঃসন্দেহে ম্যান্ডেটের কথা যদি আমরা বলি, সাংবিধানিক শাসন ব্যবস্থায় আমরা জানি যে পার্লামেন্টকে সার্বভৌম বলা হয়, কারণ এটার নাম হলো আইনসভা। আমি আইনের জটিল মার পেঁচে না গিয়ে দর্শকদের বোঝার জন্য যদি সহজ করে বলি যে আমরা সংবিধানকে আইনসভা বলি কেন, এটার এমন এক ধরনের ম্যান্ডেট রয়েছে যে সে চাইলে পরে মেজরিটির ভোটে এমন আইন বানাতে পারে যে আইন রাষ্ট্রের উপর কর্তৃত্ব করবে। তাহলে কত বড় ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। আমরা অনেক সময় যারা সংবিধান পড়ি, আমরা সংবিধানের ওজন বুঝতে পারি না। আবার আমরা যারা অনেক সময় এমপি হই, আমরা পার্লামেন্টের ওজনটাও বুঝতে পারি না, এবং এই কারণে অনেক সময় অনেক স্বৈর শাসকরা পার্লামেন্টের উপরে ছড়ি ঘুরিয়েছে, রাবার স্ট্যাম্প পার্লামেন্ট বলা হয়। রাবার স্ট্যাম্প পার্লামেন্ট বলেছে। আমরা এমনটাও দেখেছি যে সংসদীয় গণতন্ত্রকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এবং বলা হয়েছে যে আনসিভিলাইজড। এরকম অনেক কথা কিন্তু পার্লামেন্টকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন সময় বিভিন্ন স্বৈর শাসক বলেছে। আমাদের দেশ একটা ইউনিক অবস্থার মধ্য দিয়েই কিন্তু জুলাই অভ্যুত্থানটি পার করেছে, এবং অভ্যুত্থানের পরে এমন অনেক কিছুই ঘটেছে যেটাকে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটির ফতোয়া দিয়ে উতরে যাওয়ার চেষ্টা করেছি, যে না এখানে যেহেতু কিছু বলা নাই, এটা ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি কোনো সীমাহীন ব্যাপার না, এটা হ্রাস একসময় টেনে ধরতে হয়। আমরা যদি একেবারে একাডেমিক্যালি যদি আমরা সংবিধানের ভেতরে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে গণভোটটি হয়ে গিয়েছে, সেটি আমাদের সংবিধান তখন অনুমোদন করেনি। আবার তখন আমরা সেই সংবিধানকে ছুঁড়েও ফেলে দেইনি, সেই সংবিধানকেও আমরা বহাল রেখেছি। ওই সংবিধান মেনেই ইন্টারিম শপথ নিয়েছে, ওই সংবিধান মেনেই মিস্টার শাহাবুদ্দিন চপ্পুকে রাষ্ট্রপতি রেখে দেওয়া হয়েছে, এবং ওই সংবিধান মেনেই আবার বলা হচ্ছে গণভোটও নাকি হয়েছে, ওয়ারেস গণভোট সংবিধানে নাই। এইরকম একটা সাংবিধানিক সংকটময় অবস্থার মধ্যে আমি বলবো যে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি অত্যন্ত কৃতিত্বের সাথে সেই সাংবিধানিক ফাঁদের মধ্যে পা না দিয়ে একটা বিপুল মেজরিটি নিয়ে পার্লামেন্টে গিয়েছে। ফলে পলিটিক্যাল দক্ষতায় বিএনপিকে তো এই জায়গায় আমাকে ক্রেডিট দিতেই হয়, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায়। বিএনপি এই সংকটকালীন সময় উত্তরণে সফল হলো,
এবং জামাতের মতো একটি স্বাধীনতা বিরোধী, যারা এই রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বাস করে না, সেই রকম একটি দলকে সাথে নিয়ে যখন পার্লামেন্টে বিএনপি গেল, বিএনপির বোঝা উচিত ছিল তার খেলার সাথী কারা। এবারের কথা এবারের পার্লামেন্টে, অর্থাৎ বিএনপি যখন পার্লামেন্টে গেল, সাথে নিয়ে গেল মানে কি আমি বুঝি না। সাথী মানে পার্লামেন্টে তো তারা কলিগ। না কনোটেশনটা বুঝতে হবে। কনোটেশনটা হলো এই যে পার্লামেন্টে যে যখন বিএনপি তারা ইচ্ছা করে গেল, নিয়ে গেছে আর কি। পার্লামেন্টে যখন তারা গেল, তারা সরকারি দল হিসেবে গেল, হ্যাঁ, কিন্তু বিরোধী দল হিসেবে কাদেরকে পেল? এমন একটি দলকে পেল যারা এই রাষ্ট্রটাকেই বিশ্বাস করে না এবং রাষ্ট্রকে বিশ্বাসের অভিনয় করে। কিন্তু আমরা পদে পদে যেটি দেখছি, যারা বরাবরের মতো এই সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলেছে, আউট অ্যান্ড আউট, অর্থাৎ 0 থেকে শুরু করে 100 পর্যন্ত সব ছুঁড়ে ফেলার কথা বলেছে, অর্থাৎ গোটা সংবিধানটারই পুনর্লিখন। এই ধরনের একটা ন্যারেটিভ তাদের দিক থেকে, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, সেই জায়গা থেকে তারা নানাভাবে বাজারজাত করার চেষ্টা করেছে। বিএনপি অত্যন্ত সফলতার সাথে সংবিধানকে সমুন্নত রেখেছে, এইটুকু ক্রেডিট তাদেরকে দিতে হবে। কিন্তু যারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে, যারা সংবিধানকে পুড়িয়ে ফেলতে চেয়েছে, সেই জায়গায় যে রাজনৈতিক লড়াই, পার্লামেন্টের ভেতরে যে রাজনৈতিক লড়াই, সেই লড়াইটি বিএনপি যথাযথভাবে করতে পারেনি বলেই কিন্তু এখনো অনেক ইস্যু অসমাপ্ত রয়ে গিয়েছে। অর্থাৎ যখন কথা হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি করে বাজেট অধিবেশনে বাজেট নিয়ে, যে একটা ভঙ্গুর অর্থনীতি, যেটা অর্থমন্ত্রী বলছেন যে আমাদের দেশের অর্থনীতিটাকে আবার ঠিক জায়গায় আনতে 2 বছর লাগবে, 4 বছর বলেছে, মানে 2 বছর 2 বছর করে 2 ধাপে 4 বছর। এরকম একটি অবস্থায় যখন অর্থনীতি, তখন অভ্যুত্থানে যে যুবকদের দাবি ছিল যে কর্মসংস্থান, দেশে আরও বিপুল বিদেশি বিনিয়োগ, একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, সে আলোচনাটাকে বারবার নস্যাৎ করার জন্য আমরা দেখেছি জুলাই সনদের অমীমাংসিত কিছু বিতর্ক, যেটা প্রায়োরিটিতে হয়তো পরে থাকবে, সেটাকে সামনে নিয়ে এসেছে। এবং আপনি দেখেন যে এই যে ক্ষমতার রাজনীতির একটা কি বলবো আমি, একটা ক্ষমতার রাজনীতির এক ধরনের দেউলিয়াত্ব, ব্যাংক্রাপসি, এটা আপনি দেখতে পাবেন বিরোধী দলের আচরণের মধ্য দিয়ে, যে এমপি হওয়ার সাথে সাথেই তারা দেউলিয়াত্বের রাজনীতিটা কিভাবে করলো। এবং দুঃখের বিষয়, বিএনপিও তার পার্টনার হলো। সরকারি দলের এবং বিরোধী দলের এত বন্ধুত্ব এর আগে কখনো দেখা যায়নি, শেখ হাসিনা বা এরশাদের আমলের গৃহপালিত বিরোধী দল বাদে। আমি জানি না জামাত নিজেকে গৃহপালিত বিরোধী দল বলে দাবি করবে কিনা, কিন্তু আপনি দেখেন, আমরা দেখতাম যে আওয়ামী লীগ আমলে বিভিন্ন প্রতিষ্ঠান গায়ের জোরে নির্বাচন ছাড়া দখল করে নেওয়া হতো। এখনো আপনি দেখবেন যে আমাদের যে বাংলাদেশ বার কাউন্সিল, যেটা সারা বাংলাদেশের আইনজীবী এবং বারগুলোকে কন্ট্রোল করে, সেই রেগুলেটরি প্রতিষ্ঠান কোনো যুক্তিসঙ্গত, আমি বলবো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এক ধরনের দখল করে একটা অ্যাডহক কমিটি করা হয়েছে এবং তার জন্য একটা গ্যাজেট নোটিফিকেশন হয়েছে। এবং এটার পার্টনার কে? বিএনপিও আছে, এটার পার্টনার আছে জামাত, এটার পার্টনার আছে বিএনপি। অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি সংখ্যানুপাতিক ভিত্তিতে অ্যাডহক কমিটি বানিয়ে বার কাউন্সিল দখল করে বসে আছে। তাহলে আপনি দেখেন যে যেখানে বিএনপি তাদেরকে ভাগ দিচ্ছে, সেখানে তাদের কোনো প্রবলেম নাই। জামাত আলহামদুলিল্লাহ বলে সেখানে, তার মানে কি বিএনপির পুরনো রোগেই আক্রান্ত? বিএনপির মধ্যে পুরনো রোগ রয়ে গিয়েছে, আমি সেটাই বলছি, এবং সেই রোগের পার্টনার হয়েছে এখন জামাত। আবার দুঃখটা হলো কোন জায়গায়, যে জনাব তারেক রহমান অ্যাজ এ লিডার অফ দ্য পার্লামেন্ট, এবং যার মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন মানুষ দেখছে বলে মানুষের মধ্যে একটা আশাবাদের সঞ্চার হয়েছে, এই সকল কাজই হচ্ছে জনাব তারেক রহমানের নামে, যে আমাদের তো কিছু করার নাই, এটা প্রধানমন্ত্রী ওখান থেকে নির্দেশ আসছে, যেটা আমরা হাসিনা না বলে শুনতাম, যাই কিছু হতো সব কিছু উপর থেকে আসে। এই যে পুরনো রোগ, এই রোগ সম্পর্কে বিএনপিকে সাবধান থাকতে হবে, এবং এই রোগ জামাতও ব্যবহার করছে। মজার বিষয়টা হলো যে জামাতও বলে যে আমাদের কি করার আছে, এটা ওখান থেকে আসছে। অর্থাৎ জনাব তারেক রহমান নামে জামাতও পুলসেরাত পার হয়ে যাচ্ছে,
এবং হাইব্রিড বিএনপিরও পুলসেরাত পার হয়ে যাচ্ছে। জানি সবাই ওহির কথা বলছে। সুতরাং এই যে ওহি রোগ, জি। হ্যাঁ, এই ওহি রোগের হাত থেকে যদি বিএনপি নিজেদেরকে রক্ষা করতে না পারে, তাহলে আমাদের জাতির কপালে আরো দুর্ভাগ্য রয়েছে বলে আমি মনে করি। নিরুফার চৌধুরী। দেখেন, সমালোচনা করাটা, আপনার ভিন্ন মত না থাকলে আমি অন্য প্রসঙ্গে হ্যাঁ, যেতে আপনি পারি। অন্য প্রসঙ্গ নিতে পারেন, আমি এখানে একটু টাচ করে জি, যাব। sure. সমালোচনা একজন প্রথিতযশা সমালোচক করতেই পারে। আমি শিক্ষিত সমালোচককে খুবই রেসপেক্ট করি, যে বাংলাদেশ নিয়ে তারা ভাবেন, সমালোচনা করেন। আমি চাই যে তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এই তথ্যটা যান, উনি নিশ্চয়ই, আমি যতটা ওনাকে জানি ততটা উনি সব কিছুর দায় উনি নেওয়ার মতো না। হ্যাঁ, দায়টা আসে, উনি ফেরত দেওয়ার মতো না, কিন্তু সব কিছু যে ওনার জন্যই হচ্ছে যেটা বুঝালেন তারিক ভাই, এরকম না। উনি ওইটুকু মানে স্বাধীনতা দিয়ে কাজ করার জন্য, এবং প্রত্যেকটা মানুষের কথা উনি আপাদাই করি নাই, আমি বলেছি যে ওনার নাম ইউজ করে সেটাই অন্যরা বাকিরা যে করে করছে। ফেলছে, উনি জানেন কিনা সেটা আমরা জানি না। না, উনি যে জানেন না তাও না, উনি যে বুঝেন না তাও না, কিন্তু একটা রাষ্ট্র এতদিনের গণতন্ত্রকে ধ্বংসের মুখোমুখি থাকা গণতন্ত্রকে উদ্ধার করার জন্য উনি আদেশ করছেন সেটা, নাকি ওনার নাম ব্যবহার ওনার নামটা যে ব্যবহার হচ্ছে এটা উনি জানেন, কিন্তু সব ক্ষেত্রে সবাইকে, আপনারা জানেন ইতিমধ্যে উনি বেশ কয়েকজন মন্ত্রীকে ধমকও দিয়েছেন, এটাও তো নিশ্চয়ই জানেন আপনারা। এবং উনি অনেকের কথা ইগনোর করেছেন, সিদ্ধান্ত বাতিলও করেছেন, এবং অনেককে বাধ্য করেছেন ওনারা যে অন্যায় কাজগুলো করেছেন ওগুলোকে ওনার নলেজে যাওয়া পর্যন্ত, যখন দেখেছেন এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, উনি ওইখানে স্টপ করে দিচ্ছেন। তো একজন মানুষ, ওনার জন্য 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, একটা রাষ্ট্র অনেক বড়, ছোট রাষ্ট্র হলেও অনেক বড়, অনেক জনসংখ্যা, সেইখানে কাজ করতে গেলে, এবং নতুন সরকার, অনেক কিছু সমস্যা এই দেশে বিদ্যমান ছিল, সেখান থেকে তুলে আনার জন্য একটু সময় দরকার, এবং অবশ্যই সময়টা 4 মাস খুব বেশি সময় না। আমার ধারণা যে উনি সঠিক জায়গায় সময় মতো উনি পৌঁছতে পারবেন। আপনি সংবিধান সংস্কার পরিষদের প্রসঙ্গটা তুলেছিলেন আলোচনায়, কিন্তু এর বাইরে ওই যে জুলাই চার্টার বলি বা ঐকমত্য বলি বা আপনাদের 31 দফার ইশতেহার, অন্যদেরও যারা আপনাদের অ্যালাইজ ছিল তাদেরও অঙ্গীকার বা কমিটমেন্ট, সব মিলে কতগুলো বিষয়ে আলোচনা গত কয়েক বছর ধরে বাংলাদেশ হয়েছে, যেমন ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগের প্রক্রিয়া। সো এখন একটু 4 মাস পরে এসে এই সন্দেহটা অনেকের মধ্যে আছে, যেগুলো কি আসলে সত্যিকার অর্থে আপনারা ঐকমত্য হয়েছিলেন কিনা, আপনারা মানে আমি সকল রাজনৈতিক দল, আপনাদের মধ্যে আপনারা কি সত্যি অঙ্গীকারবদ্ধ কিনা, না এগুলো এক ধরনের ঐকমত্যের ভাষার আড়ালে মতবিরোধটাও আছে, এবং শেষ পর্যন্ত এগুলোর অনেক কিছুই হবে না আসলে। দেখেন, আপনি যে কথাটা বললেন, ঐকমত্য তো হয়েছে বলেই এতগুলো অধ্যাদেশে কিন্তু একটা লাইনে এসেছে, এবং অনেকগুলো পাশও হয়েছে। আর এটার বাইরে যদি আপনি যান, তাহলে 2023 সালে যে 31 দফা, কয়েক বছর অক্লান্ত পরিশ্রমের ফসল, 31 দফায় আপনি যতগুলো পয়েন্ট বললেন এইমাত্র, সবগুলো পয়েন্টে কিন্তু দেওয়া আছে, এবং এটা কিন্তু সংস্কার, বিএনপি নিজে সংস্কার করেছেন, দেশের সংস্কার করেছেন বড় একটা দল হিসেবে। অনেক সময় একজন মাঝামাঝি থাকা ব্যক্তি হিসেবে বলি, রাজনীতির বাইরের মানুষ হিসেবে, যে বিএনপি যদি তার নিজের, সম্ভবত আপনার সঙ্গে এই অনুষ্ঠানে অন্যবার আলোচনা, নিজের অঙ্গীকার 31 দফা আমি বাদ দিলাম, নির্বাচনী ইশতেহারে যেটা আছে সেটা রক্ষা করে, সেটাও যথেষ্ট, বা তার অনেকটা রক্ষা করে। অলরেডি শুরু করেছেন, ইশতেহারে যা কিছু আছেন তার অনেকগুলোই স্টার্ট হয়ে গেছে। আপনি কি মনে করেন যে রাষ্ট্র কাঠামোর সঙ্গে সম্পর্কিত বিষয় বা চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গা, যেগুলো একটা স্থায়ী, যেগুলো আমি আপনাকে 2-1টা পয়েন্টস বলি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বিচার বিভাগ, আপনার হচ্ছে গুম খুন, এইসবের যে কমিটিটা, এগুলোর কথা বিএনপি বলেছেন, বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যে এটা যেহেতু একটা কঠিন জায়গা, এটা আরেকটু বিচার বিশ্লেষণ আলোচনা করে এই 1-2 মাসেই করে ফেলাটা এটা কোনো মহৎ কাজ না, এটা করে আমরা করছি। আর কিছু কিছু জিনিস, যেমন ধরেন উচ্চকক্ষের কথা বললেন, উচ্চকক্ষ হবে না এরকম তো বলা হয় নাই, উচ্চকক্ষের যে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে ফেলে এটা হতে হয়তো বা 2-1 বছর চলে যাবে, এটা হতে পারে, কিন্তু এটা হবে না তা না। তারপরে আপনার প্রধানমন্ত্রীর যে ক্ষমতা 2 বারের টানা 2 বার, এখানে
যেটা আছে নোট অফ মেয়াদ আর কি। ডিসেন্টে, যে বিএনপি টানা 2বার বলেছে আর অন্যরা বলেছে একদমই 2বারের বেশি আর ক্ষমতায় আসতে পারবে না। এখানে কিন্তু একটু আলোচনার মধ্যে একটু গ্যাপ আছে অন্য দলের সাথে। তো সেইখানে টানা 2বারের বেশি, তো বিএনপি টানা 2বার আগে হোক, তারপরে বুঝবেন এর মধ্যে তো সেই অধ্যাদেশও পাশ হবে। তো আর যে জায়গাগুলো আছে, আমার মনে হয় যে বিএনপি নির্বাচনী ইশতেহারের কাজগুলো পুরাদস্ত শুরু করেছে এবং স্টার্ট করেছে, এবং প্রত্যেকটা টার্গেট অনুযায়ী, লাইক আপনার 25 কোটি গাছ লাগানোর কথা, 25 কোটির 5 কোটি আমি বনমন্ত্রীর সাথে কথা বলে আসলাম, বলে যে এইবারের জন্য 6 কোটি, 5 কোটি কিন্তু বাইরে বলছে, কিন্তু 6 কোটি 30 লক্ষ গাছের তারা সরকারিভাবে বরাদ্দ রেখেছে, এই কারণে যে 30 থেকে 40% গাছ লাগালে মারা যায়, যেটা মারা যেতে না চায়। আরেকটা জিনিস যেটা বললেন, উনি দুঃখ করে বললেন যে একখানে বলা হলো যে পিএম আমাকে জিজ্ঞেস করলেন যে এখানে ওই চট্টগ্রামে যে 2 লক্ষ গাছ নিধন করেছিল সেইখানে কত গাছ লাগিয়েছেন, তো বলল যে সেইখানে 6 লক্ষ গাছ লাগিয়েছি। সবাই তো কাগজ দেখেই কথা বলে, বনমন্ত্রীও কাগজ দেখে কথা বললেন, 6 লক্ষ গাছ লাগিয়েছেন। পিএম বললেন যে আমি আমার লোক দিয়ে কাউন্ট করিয়েছি, ওইখানে 2 লক্ষ গাছ আছে। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের কারোরই না, এটা সরকার দ্বারা এই গাছটা রোপণ করবে। তো একজন প্রধানমন্ত্রী তার কাজের বাইরেও কিন্তু আবার কাজ করাচ্ছেন, চেক করছেন, সে চেষ্টা করছেন। তো এইটুকু আমরা তার কাছ থেকে যেটুকু পেয়েছি, উনি তো চেষ্টা করছেন, কিন্তু ওনার সঙ্গে যারা আছেন তাদের তো সমান তালে করতে হবে, ওনাকে এখন সহযোগিতা এইখানে করতে সঙ্গে হবে। যারা আছেন, যাদের কথাটা বললাম আমি এক্সাম্পলটায়, সেখানে সঙ্গে কিন্তু প্রশাসন। এখন প্রশাসন যন্ত্র লাল ফিতার দৌরত্ব কখনোই কোনো সরকারের সাথেই সঠিকভাবে কাজগুলো করেন নাই। আপনি কাজীর গরু গোয়ালে পাবেন না, আপনি খাতায় কিতাবে পাবেন। আছে, হুম। তো এই কিতাবে পাওয়ার জন্য তাদের 6 লক্ষ, কিন্তু কাউন্টিংয়ের জন্য ওইখানে কিন্তু 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ, সেখানে মন্ত্রী মহোদয় বললেন যে 5 লক্ষ, আচ্ছা মনি 4 লক্ষ হলেও আমার দুঃখ ছিল না। এই দুঃখটা কাকে বলবো? তো এই যে এই দুঃখটা, এখানে আমাদের কোনো হাত নাই, আমরা সংসদে এটার জন্য বিল পাস করতে পারি, সংসদে এটা নিয়ে বক্তব্য দিতে পারি। আমার মনে হয় মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাপ্ত তথ্যের অনেক জায়গায় গ্যাপ আছে। এটা তো মন্ত্রীর জন্য না, এটা তো মন্ত্রীর কাজ না, তার মন্ত্রণালয়, প্রশাসন, আমি মন্ত্রী মন্ত্রণালয় বলছি না, মন্ত্রীর তো দায়িত্ব নিতে হবে, হি ইজ দ্য লিডার। তো এখন এটা তো একদিনে তো আসলে দুধের সাগর হবে না পানির থেকে, আর চেষ্টা করতে পারি আমরা, এইটুকু বলতে পারি। এখন সব তো আবার প্রশাসনের উপরে চাপিয়ে দিল, না মন্ত্রীদের সেটাও দায়িত্ব না, নিতে হবে, যদি সবাইকে দায়িত্ব তো নিতে হবে, সবাইকে ওইটা এবং নিতে হবে। সব মন্ত্রীরা যদি ব্যর্থ হয়, প্রশাসন যদি ব্যর্থ হয়, শেষ পর্যন্ত দায়টা প্রধানমন্ত্রীর ঘাড়ে গিয়ে আর বর্তাবে। যতই প্রশাসনের যতটা হাসান তারেক খাতির চৌধুরী আছে, বা আমি বা আপনি যতই প্রশংসাদার করি না কেন, এবং তিনিও প্রশাসন চেষ্টা যে করুন না ইজমটা কেন, কাজ করে, এমপি মন্ত্রীদের কিন্তু ওই ইজমটা কাজ করে না, যে কারণে রাষ্ট্র আরো ধাক্কা খায়। জি, যেটা পাওয়া উচিত ছিল। এই কথা সূত্র ধরে আপনার কাছে আমার প্রশ্ন, যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা একটা দল এবং ক্ষমতা এলে প্রশাসন, পুলিশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাব মুক্ত রাখতে পারছে কি না, এই একটা বড় পরীক্ষা হয় নাকি দলীয় প্রভাবকে আরও বাড়িয়ে তুলছে। তো আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই, এই যে 4 মাসের খানিকটা বেশি সময়, এই সময় বর্তমান সরকার সেই পরীক্ষায় কতটা সফল, কতটা ব্যর্থ, কতটা অসৎ উদ্দেশ্য দ্বারা প্রণোদিত। ধন্যবাদ, এটা খুবই প্রাসঙ্গিক একটা আলোচনা, কারণ আমাদের দেশের জনমানুষে অর্থাৎ পাবলিক সাইকোলজিতে একটা বিষয় আমরা সবসময় শুনে থাকি, আপনার চায়ের আড্ডায়, আপনার রাস্তাঘাটে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে আপনি মানুষকে বলতে শুনবেন এভাবে, মানে আমাদের দেশের প্রচলিত ফ্রাস্ট্রেটেড পলিটিক্যাল ন্যারেটিভ সেটা হলো এরকম যে অমুক দল 16 বছর চেটেপুটে খেয়েছে, একটি দল অভুক্ত ছিল, তারা ভুক্ত উপোস, তারা এখন আসছে, তারা এখন খাবে। এই যে সাধারণ মানুষের মনে যে এই মনস্তাত্ত্বিক ধারণা তৈরি হয়েছে একটা নেগেটিভ পলিটিক্স থেকে, এবং তারা মানুষ ধরে নিয়েছে যারা ক্ষমতার বাইরে ছিল তারা এখন ক্ষমতায় এসে তাদের প্রধান কাজই হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন করা এবং দুর্নীতি করা। এই ন্যারেটিভকে পাল্টানোর চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। কেন মানুষের মনে এই ধারণা জন্মায় যে রাজনীতি হলো টাকা উপার্জনের একটা মাধ্যম, বড়লোক হওয়ার মাধ্যম, সহজে বড়লোক হওয়া যায় কি করলে, রাজনীতি করলে সহজে বড়লোক হওয়া যায়, এমপি মন্ত্রী হলে বড়লোক হওয়া যায়। এই যে ন্যারেটিভ সোসাইটিতে তৈরি হলো, এটা তো একদিনে তৈরি হয় নাই, এবং এটা তৈরি হওয়ার পেছনে একটা দীর্ঘ করাপ্ট পলিটিক্যাল হিস্ট্রি রয়েছে।
এই জায়গাটা আমি মনে করি যে বিএনপির সামনে এখন এটা একটা বিগ চ্যালেঞ্জ, যে এই ন্যারেটিভকে পাল্টানো, এবং এই পাল্টানোর জন্য সবচেয়ে বড় আমার ধারণা বড় এক্সাম্পলটা তৈরি করেছেন এখনকার প্রধানমন্ত্রী। কিভাবে, আমি ওনার গুণগান গাওয়ার জন্য এখানে বসি নাই, আই এম ভেরি মাচ ক্রিটিক্যাল অ্যাবাউট দ্য পলিটিক্যাল থিংস। তো এখন কেউ ভালো করলে প্রশংসা করতে হবে, এখন দোষ নেই। প্রবলেমটা মানে হলো কি সারাক্ষণই যে সমালোচনা নিন্দা করতে হবে, নট হ্যাঁ, ভালো করলে মানে প্রশংসা বাধ্য করতে হয়ে হবে। তো এখানে সমালোচনা করতে বসছি বলে যে গণহারে করতে হবে, বিষয়টা তাও না, এরকম না। সমালোচনার জন্য সমালোচনা করতে হবে। সমালোচনার জন্য সমালোচনা নয়, আমাদের তো সোসাইটিটাকে একটা এনরিচ জায়গায় নিয়ে যেতে হবে, একটা সভ্য এবং গণতান্ত্রিক একটা বহুদলীয় সমাজে নিয়ে যেতে হবে। তো সেই জায়গায় নেওয়ার জন্য আপনি যদি লিবারেল ডেমোক্রেট হন বা আপনি যদি একটা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু এই আলোচনাগুলো এসে যায়। সেটা কীরকম? সেটা হলো এই যে কথাবার্তাগুলো হচ্ছে, আপনি যেটা বললেন যে দলীয়করণ ঠেকানোর রাস্তাটা আসলে কি বিএনপি সেটা কতটুকু পারছে। আমি নিজেও যদি নাকি উল্টো দলীয়করণই করছে। দলীয়করণই করছে, এটার একটা ডেমার্কেশন আছে, যে কিছু কিছু জায়গা আছে এই জায়গাগুলোতে হাত দিলে মনে হবে যেন সীমা লঙ্ঘন হয়ে গেল, আর কিছু কিছু জায়গা আসলে এরকম রয়েছে যে চাইলেও অনেক সময় হয়তো ম্যানেজ করা যায় না। এটা আমাকেও যদি আপনি প্রধানমন্ত্রী বানিয়ে দেন আমিও পারবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু কিছু কিছু স্পর্শকাতর জায়গা থাকে যেই জায়গাগুলো দলীয়করণ, আবার কিছু কিছু জায়গা বোধ হয় আছে, আমি জানি না, যে বা নিজের লোকই আসলে দরকার হয় না। যেমন ধরেন যে আপনার প্রাইভেট সেক্রেটারি এমন একটা কনফিডেন্সিয়াল জায়গা, এখানে খুব বিশ্বস্ত লোক না হলে পরে প্রাইভেট সেক্রেটারি রাখা কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু এখন আপনি রাষ্ট্রীয় আইন কর্মকর্তা নিয়োগ করবেন, যে হলো রাষ্ট্রকে আইনি সহায়তা দিবে এবং রাষ্ট্রের মামলাগুলোকে ফেস করার ক্ষেত্রে, সেটা সংবিধান নিয়ে হোক, সেটা গণভোট নিয়ে হোক, সেটা সংস্কার নিয়ে হোক, সেটা আমাদের দুদক নিয়ে হোক। আমাদের জুলাই সনদের কথা যদি আমরা বলি, যেখান থেকে আমাদের কথাটি শুরু হয়েছিল, জুলাই সনদের একটা বড় জায়গা হলো কনস্টিটিউশন। জুলাই সনদের একটা বড় জায়গা হলো আমাদের বিচার ব্যবস্থা, যেখানে লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে, এবং আমরা বলি যে আমাদের আইনজীবীরা যারা এই সর্বোচ্চ আদালতে যারা আইন পেশায় নিয়োজিত আছে, তারা দিনকে দিন অসহায় হয়ে যাচ্ছে। এত খারাপ অবস্থা আমাদের বিচার ব্যবস্থা। এটা কারণটা কি? আমরা শুনেছি যে এখানে যে নিয়োগ টিয়োগ হয়, কথিত আছে চিরকুটে নিয়োগ হয়ে যায়, তার জন্য মেধা যোগ্যতার প্রয়োজন পড়ে না, এবং অনেক ঠাট্টা রসিকতাও আমাদের আদালত পাড়ায় রয়েছে এই নিয়োগ নিয়ে। এবং আমাদের যারা নিয়োগপ্রাপ্ত হয় এই ধরনের চিরকুট নিয়োগরা, তারা নিয়োগপ্রাপ্ত হওয়ার পরের দিন থেকে এই দুর্নীতির মহান কাজে তারা লিপ্ত হয়ে যায়। এবং এই যে ব্যাপারটা, এটা হয় শুধুমাত্র দলীয় নিয়োগের কারণে। এখন অনেকে এই টকশোতে এসে অনেকে আজকাল যুক্তি দেয় যে আমেরিকাতে যখন সরকার বদলায় তখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে সব জায়গায় তার দলের লোক বসিয়ে দেয়। বিষয়টা কিন্তু আমেরিকাতে এরকম ঢালাও নয়। বাংলাদেশে দলীয়করণের জন্য যারা আমেরিকান এক্সাম্পল সেট করতে চায়, তাদের মাথায় অন্য চিন্তা আছে। সেজন্য আমি বলি যে আমাদের রাষ্ট্রের ডিসিএসপি কারা হবে, সচিব কারা হবে, বিশ্ববিদ্যালয়ের ভিসি কারা হবে, প্রধান বিচারপতি কারা হবে, অ্যাটর্নি জেনারেল কে হবে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে হবে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল কে হবে, দুদকের কমিশনার কে হবে, এইরকম বেশ কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে সততা, নিষ্ঠা এবং দক্ষতা, মেধা, এগুলো খুব ম্যান্ডেটরি একটা ব্যাপার। এই জায়গায় দলীয়করণ হচ্ছে কিনা সেটাই হলো আমাদের দেখার বিষয়। এবং দুঃখের বিষয় হলো, আপনার প্রশ্নের জবাবে আমি 30 সেকেন্ডে বলি, এই সমস্ত জায়গায়ও দলীয়করণ হচ্ছে। বলে আমার কথাটা সেই জায়গাতেই যে আপনার দলের লোক আপনি বসান, কিন্তু আমি তাতে মাইন্ড করব না, কিন্তু আমাকে দেখতে হবে যে আপনার দলের লোকটা কি করে রাতারাতি পাজেরো চালায়, এইটা আমাকে দেখতে হবে। যে নীলুফার চৌধুরী মনি, আপনি আপনার দলকে ক্ষমতায়ও দেখেছেন, ক্ষমতার বাইরেও দেখেছেন, নিজে এখন সরকারি দলের সংসদ সদস্য, আপনি একসময় বিরোধী দলের সংসদ সদস্য ছিলেন। সো আমরা বাংলাদেশের রাজনীতিতে সরকার বদল দেখি, এবং সরকার বদলালেও ক্ষমতার কেন্দ্রীকরণের কথা বলি, দলীয়করণ যেটা নিয়ে আমরা তখন কথা বললাম, দুর্নীতি, এমনকি বিরোধী মত দমনের যে সংস্কৃতি, সেটা বদলায় না। কেন বদলায় না? আসলে সমস্যাটা কোথায়? সংবিধানে, আমাদের পলিটিক্যাল কালচারে, নাকি নেতৃত্বের চরিত্রে? দেখেন, এটা যদি বলতে হয় প্রথমে আমি নেতৃত্বের চরিত্রটাই বলবো। কালচারে, বইতে তো সবসময় ভালো ভালো কথা লেখা থাকে। আপনি বলেন যে সংবিধান যে এই যে ছুঁড়ে ফেলে দেওয়া, চেঞ্জ করা, সংবিধানে কি কোনো দিন কোনো খারাপ কিছু লেখা আছে? সংবিধান মানে না যখন যারা সরকারে থাকে তারা কতটুকু মানে।
দেখা গেছে যে আওয়ামী লীগের সময় আমাদেরকে মেরেছে, খুন করেছে, আবার আমাদেরকেই মামলা দিয়েছে। তো তাদের কথা পুলিশ শুনেছে, আমাদের কথা শুনে নাই। তো আমরা নিজেরা নিজেদের সন্তান মার্ডার হলো, নিজেরাই মার্ডার কেসের আসামি হলাম। ঠিক তেমনি আপনার যে পর্যন্ত সরকারে থেকে, সরকারে না থাকলে হবে না, বিরোধী দলে বড় বড় ভাই গল্প করা যায়, সরকারে থেকে যে পর্যন্ত আমি ভালো দিয়ে শুরু না করতে পারবো, আমাকে দিয়ে আমি শুরু না করতে পারবো, ততদিন পর্যন্ত এই ভালোটা আপনার কেচ্ছার মধ্যেই থেকে যাবে, গল্পের রূপকথার গল্পের মধ্যেই থেকে যাবে, এটা বাস্তবতা আসবে না। তো একজন রাজনৈতিক নেতা তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর অনেক কিছু দেশের ডিপেন্ড করে। সেইটা আমি বুঝি না যে এইখানে রাজনৈতিক নেতার সঙ্গে আমলারাও জড়িত, কারণ শিখায় কিন্তু আমলারাই। স্যার এটা করেন কিচ্ছু হবে না, স্যার ওইটা করেন কিচ্ছু হবে না, স্যার আমি দেখছি। এই যে এই জায়গাটায় তাদের কিন্তু বেসিক অনেক জায়গায় তাদের মিল নাই, কিন্তু ওই একটা জায়গায় তাদের মিল আছে। আপনি বলেন যে আওয়ামী লীগ এত বছর অত্যাচার করে গেছে, এত সমস্যা করে গেছে, এত লুটপাট করে গেছে, কয়জন আমলা ওইভাবে বের করেছে? আপনি দেখেন শেখ হাসিনার নামে এতগুলো মামলা হয়েছে, অথচ কত যে মানে অন্যায়মূলক এই যে টাকা পয়সা লুটপাট, হিসাব নিকাশ, এগুলো নিয়ে কিন্তু মামলা হয় নাই। কয়টা মামলা হয়েছে আমি জানি না। হ্যাঁ, এই যে হুকুম দিয়ে মানুষ মেরেছে, মানুষের আন্দোলন দমানোর জন্য চেষ্টা করেছে, আর্মিকে হুকুম দিয়েছে, পুলিশকে হুকুম দিয়েছে, এইসব নিয়ে মামলা হয়েছে। আপনি সে যে কারাপ্টেড, সেটা নিয়ে কয়টা মামলা হয়েছে? তো এই জায়গাগুলায় যে পর্যন্ত আপনি টাচ না করবেন, এই জায়গাগুলায় নিজেকে যে পর্যন্ত না দাঁড় করাবেন, সে পর্যন্ত মুক্তি আমরা যত কথাই কেউ বলি যদি কাজে বলেন যে এই সব অভিযোগ তো আপনারা করেছেন, মামলা কেন হলো না, আপনাদের কাছে যথেষ্ট তথ্যপত্র ছাড়া কি আপনারা বলেছেন না? তথ্যপত্র থাকলে আপনাদের হয়ে কেউ মামলা কেন করলো না? শোনেন, মামলাটা কিভাবে করবে এখানে একটা প্রশ্ন। মামলাটা যে সময়টা আমি আপনার জন্য মাথা খাটায় ওই মামলা করব, ওটা কিন্তু স্টাডি করার ব্যাপার। কোনখানে কত টাকা বরাদ্দ হয়েছে, কত টাকা লুটপাট হয়েছে, কত টাকা দেশে আছে, কত টাকা বিদেশ আছে, কত টাকার কোনো হদিস নাই। সেটার জন্য যেমন ধরেন জাতীয় সংসদে আলোচনায় আসলো যে তৎকালীন প্রধানমন্ত্রীর খাবার খরচ হলো 35 কোটি টাকা। একটা মানুষ কি খায় ভাই 35 কোটি টাকা শুধু খাবারের জন্য? তো এই কথাটা এখন প্রশ্ন করার পরে আসছে। তো এরকম অনেকগুলো প্রশ্নের পরে কিন্তু মিল হয়ে একটা মামলা হবে বা একটা কিছু হবে। এই সময়টা তাদের কোথায় আছে? যতক্ষণ এখানে সময় দিবে তারা, ততক্ষণ মনে করে লামসাম একটা মার্ডার কেসের মামলা ঢুকাই দিলাম, এতে কিছু আমার লাভও হইলো, আবার আমার কিছু হিরোইজমও থাকলো, তো সেটা দিয়ে আমি মামলা চলতে থাকলো, আমি আমার মতো কাজ করতে থাকলাম। আমি এটা সবার জন্য সব জায়গায় সিরিয়াসনেসের একটা ঘাটতি, এবং হ্যাঁ, তো এই যে প্ল্যান, অনেকটা রেটরিকটাই পছন্দ করেন, রেটরিকের উপরে নির্ভর। এই যে প্ল্যানটাই তো নাই। এই বিড়ালের গলায় ঘুঁটি বাঁধার লোক নাই। ঘুঁটি বাঁধতে গেলে যে ঘুঁটিটা শক্ত কিনা চেক করতে হবে, টেস্ট করতে হবে, সেই মানুষটা নাই। তো সেই মানুষটা রাজনীতিতে যতদিন পর্যন্ত না হবে, বাংলাদেশের রাজনীতির ওই জায়গাগুলায় আপনার এই গ্যাপগুলা থেকে যাবে। হাসান তারিক চৌধুরী, আপনি উল্লেখ করছিলেন যে কর্মসংস্থানের কথা, বিনিয়োগের কথা। সো মূল্যস্ফীতি আমরা তো সবাই জানি আছে, এবং গত 3 মাস ধরে এটা হাইয়েস্ট লেভেলে আছে। যুব বেকারত্ব আমরা সবাই জানি, এবং বিনিয়োগ হচ্ছে না, সেটা বৈদেশিক বিনিয়োগ বা দেশীয় বিনিয়োগ, এবং ব্যাংকিং খাতের দুর্বলতা সর্বজন বিদিত। তো এই সমস্যাগুলোকে শুধু আমরা যদি প্রবলেম হিসেবে দেখি তাহলে চলবে না। এগুলো আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটির জন্য একটা বড় ঝুঁকি, এবং সেই ঝুঁকিটা আসলে শেখ হাসিনাকে, আমরা পলিটিক্স নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু এই যে অর্থনৈতিক সংকটগুলো যেগুলো নিরুফার চৌধুরী মনিও খানিক ইঙ্গিত করলেন, সেটাও তাকে বিপদের মধ্যে আসলে ফেলেছে, একদিনে বোঝা যায়নি। সো এখন এই নতুন সরকার কি আসলে তারা কি কাঠামোগত সংস্কারের দিকে তাদের মনোযোগ দিচ্ছেন, না তা আপাতত একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পিসমিল অ্যাকশনের মধ্যে থাকবার চেষ্টা করছেন? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে বিএনপি একটা ডিফেন্সিভ পজিশনে আছে অলওয়েজ। পার্লামেন্টও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলেন, উর্দু কবিতা বলেন, হ্যাঁ, তো এক ধরনের ডিফেন্সিভ, একটা হাস্যরসাত্মক পরিবেশের মধ্যেই তারা আছেন। কিন্তু দেশটা তো আর হাস্যরসাত্মক পরিবেশে নাই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেলে দেশের অবস্থাটা যারা সাধারণ এবং মধ্য আয়ের মানুষ তারা আমরা বুঝতে পারি। এবং বিশেষ করে ব্যাংক থেকে যখন পার্সোনাল লোন এবং যারা রিয়েল বড়োয়ার, যারা ব্যাংকে টাকা ফেরত দেয়, সেই মানুষরা ব্যাংকে গেলে বুঝতে পারে
যে দেশের অর্থনীতি কোথায় আছে, এবং বিদেশ যাওয়ার সময় যখন ব্যাংক থেকে ডলার কিনতে যাই তখনও বুঝতে পারি যে দেশের অর্থনীতি কোন জায়গায় আছে, ডলারের রেট, এবং পার্টিকুলারলি যারা বিদেশ থেকে ইম্পোর্ট করেন তারাও ডলারের রেটের ধাক্কাটা কিন্তু এখানে বুঝতে পারেন। এবং আমাদের দেশে এই ডলার বাজারের এই যে ক্রাইসিস, এবং এই যে ক্রাইসিসটা ডেফিনেটলি এটা মানে সাহস করেই বলা যায় যে এটা ম্যান মেড, এটা কৃত্রিম। এত সংকট আপনি পাশের দেশ ইন্ডিয়া বা থাইল্যান্ডে গেলেও কিন্তু আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে গ্লোবাল মার্কেটে কারেন্সি মার্কেটটা যেখানে এত স্টেবল, আমাদের এখানে কেন এত আনস্টেবল। এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য বিএনপির যে অর্থমন্ত্রী, যিনি প্রথমবারের মতো অর্থমন্ত্রী, ওনার উচিত ছিল একটা ড্রাস্টিক মেজারে যাওয়া, এই জায়গায় যাননি। আরেকটা ব্যাপার হলো, মানুষ কিন্তু আপনার বাড়িতে যখন আসবে, আমি সহজ করে যদি বলি, আপনার ড্রয়িং রুম এবং আপনার টয়লেট দেখি, কমন টয়লেট দেখে আপনার সম্পর্কে তার একটা অ্যাসেসমেন্ট তৈরি হয়ে যাবে যে হু আর ইউ অ্যান্ড হোয়াট ইজ ইউর কালচারাল স্ট্যান্ডার্ড। তো এখন অনেক সময় বলা হয় কিচেনটাও খুব ইম্পর্টেন্ট, যদি even কিচেনে ঢোকার অ্যাক্সেস সবার থাকে না। তো এখন আমাদের দেশে ধরেন প্রধানমন্ত্রী গাছ টাছ লাগাচ্ছে, বা ধরেন এই যে কি বলে খালটাল খনন করা হচ্ছে, দ্যাটস ভেরি গুড, বাট ঢাকা শহরে যখন নৌকা চলে, বিনিয়োগকারীরা এসে যখন ঢাকায় নৌকা চলতে দেখবে, এবং এই যে কয়দিনের বৃষ্টিতে ঢাকায় যে ম্যাসাকার অবস্থা হয়ে গেল, একটা জরুরি আইন জারির মতো অবস্থা, এইটা তো বিনিয়োগ বান্ধব পরিবেশ হতে পারে না। ডোনাররা তো নিশ্চয়ই প্লেন নিয়ে সরাসরি এসে কুড়িগ্রামে গিয়ে নামবে না, বা ইনভেস্টররা সরাসরি তাদের চার্টার ফ্লাইট নিয়ে এসে কিন্তু আপনার ওই মাদারীপুরে গিয়ে নামবে না। তারা ঢাকা এয়ারপোর্টেই নামবে এবং ঢাকা শহরের উপর দিয়েই তারা যাবে, সেটা এলিভেটেড দিয়েই যাক বা মেট্রো রেলেই যাক। তাহলে এই জলাবদ্ধতার সঙ্গে যে ভূমিদস্যুরা জড়িয়ে আছে, এই জলাবদ্ধতার সঙ্গে যারা নগর দস্যুরা যে জড়িয়ে ছিল গত 3 যুগ 4 যুগ ধরে, এই দস্যুদেরকে তো হাত দিতে হবে। কে ঢাকার 119টি খাল দখল করে ঢাকায় এই জলাবদ্ধতা সৃষ্টি করলো? সরকারি খালগুলো উদ্ধারের একটি ঘোষণা কি এসেছে আমাদের সরকারের কাছ থেকে? আমি অন্তত সেটা জানি না। এবং আপনি দেখেন, এই বুড়িগঙ্গা যদি আপনি না বাঁচাতে পারেন, তাহলে কি আপনি ভাবেন যে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে? মানে আপনার যে ড্রয়িং রুমটা, রাজধানীটা হলো বিনিয়োগের ড্রয়িং রুম, যে কোনো দেশের রাজধানী হলো বিনিয়োগের ড্রয়িং রুম। আরেকটা কথা আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমার সুযোগ হয়েছিল একবার ওয়াশিংটন ডিসিতে নেপালি এমবেসিতে যাওয়ার, এবং একই দিনে আমার সুযোগ হয়েছিল বাংলাদেশ এমবেসিতে যাওয়ার। নেপালি এমবেসিতে গিয়ে আমার মনে হয়েছে যে নেপালে ইনভেস্ট করা দরকার, কারণ এমবেসি এমনভাবে, আমাদের চেয়ে অর্থনীতিতে অনেক পেছানো দেশ নেপাল, কিন্তু যুক্তরাষ্ট্রে সে তার এমবেসিকে এমনভাবে সাজিয়েছে যে কোনো বিনিয়োগকারী দেখলেই বুঝবে যে এই দেশটা এখানে বিনিয়োগের জন্য আকর্ষণ করছে। আর আমাদের দেশের এমবেসিটা আমি তখন দেখেছি সেখানে, বিগত সরকারের আমলের কথা বলছি, অবশ্যই এই সরকারের আমলে কোনো বিপ্লব হয়েছে কিনা সেই দূতাবাসে আমি জানি না, কিন্তু সেখানে গিয়ে দেখলাম একটা ভাঙাচোরা রিক্সা এবং কভারবিহীন, মানে একদম মানে রিসেপশনে কভারবিহীন ছেঁড়া ফাড়া হলো আপনার সোফা, যেটা দেখে কোনো ইনভেস্টর আমাদের এমবেসিতে যদি আসে ভিসা নেওয়ার জন্য বা কোনো কারণে, সে আমার এমবেসির রিসেপশন দেখলেই বুঝতে পারবে যে এই দেশে বিনিয়োগ করা উচিত না, কারণ তার টাকাটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। দিস ইজ এ কোশ্চেন অফ এফিসিয়েন্সি। এটা করার জন্য 1000 কোটি টাকা লাগে না। আমাদের এমবেসিগুলো যে বিদেশে পড়ে আছে এবং তারা একটা রাজকীয় জীবনযাপন করছে জনগণের ট্যাক্সের টাকায়, সেই এমবেসিগুলোতে ডেকে তো একটা সম্মেলন করা উচিত, যে আপনাকে যে আমি সুইজারল্যান্ডে বসিয়ে রেখেছি, আপনাকে যে আমি বার্লিনে বা প্যারিসে বসিয়ে রেখেছি, আপনি কি ইনভেস্ট আনার ক্ষেত্রে হোয়াট ইজ ইউর রোল, আপনি কি করতে পারলেন, এবং না করতে পারলে ফেরত আসেন, এসে সচিবালয়ে এসে আপনি আবার ডেস্কে বসেন। এই যে নো ওয়ার্ক নো পে বা এফিসিয়েন্সি লেভেল দেখে, অর্থাৎ আপনি যখন কোনো শ্রমিককে নিয়োগ দেন, সে যদি আপনার কাজটা করে দিতে না পারে, আপনি কি তাকে মজুরি দেবেন? দেবেন না। এই জায়গায় দেশকে নিতে না পারলে আমরা যে ধরনের বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ হয়তো বা করা কঠিন হয়ে যাবে। এটা খুব দুঃখজনক যে এই যে আপনি যে অভিজ্ঞতার কথা বললেন, আমরা আসলে এরকমই একটা জাতি, যে জাতি আমরা চাইতেও পারি না, নিতেও পারি না। এই যে চাইতে না পারা এবং নিতে না পারা এবং অর্জব করা একটা জাতি, বিশ্বের সবখানে অর্জবের জন্যই বিখ্যাত আমরা।
তো এই জায়গাটায় একটা সরকারের যখন যে সরকারই আসুক না কেন, সেই সরকারের অবশ্যই চিন্তা করা উচিত যে আমি এই 5 বছর থাকবো, এর মধ্যে আমি 5 বছরে আমি জিরোতে আনবো আনস্কিল স্টাফ, যদি সরকার চেষ্টা করে। এবং এই যে আপনি যেটা বললেন যে ড্রয়িং রুম দেখে বা সোফা দেখে যে অবস্থায়, একটা এম্বাসির এত দৈন্যতা দেখানোটা ঠিক না। আসলে এম্বাসির যে স্টাফরা থাকে তাদের কোনো কাজ নাই, তারা কাজ করে না। আমাদের মানুষগুলো যখন বিপদগ্রস্ত হয় তাদের ওইখানে গেলে তারা ওইভাবে সাড়া দেন না, তারা নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, প্রভুর মতো আচরণ করে, লাগে টাকা দিবে গৌরী সেন, তাদের কিচ্ছু আসে যায় না। তারা দেশটাকে নিয়ে কে কোনখানে কোন অ্যাম্বাসেডরটা আছে দেখেন যে বাংলাদেশকে 10টা 5টা ব্যবসা এনে দিয়েছে। আমি 18 মাসে আমি বিজনেস সাবমিট দেখলাম, কত বিদেশ থেকে খুঁচিয়ে আকাশে উড়া মানুষগুলাকে নিয়ে আসলেন। যে আকাশে উড়ে না নিশ্চয়ই ব্যবসাটাকে উড়ায় দিতে পারবে, কিন্তু আমরা যেখানে ছিলাম ওইখানে আরও নিচের দিকে ধাবিত হয়েছি। এখন তারা আছে, তাদের সাথে আরও যোগ হয়েছে। এখন যদি সঠিক সময় যদি সঠিক কাজ না করতে পারে। আমরা তো জেনেছি যে আসলে সামিটটা হয়েছে, অর্থ ব্যয় হয়েছে, কিন্তু যাদেরকে আনা হয়েছে তারা আসলে সেই অর্থে বিনিয়োগকারী না। হতে পারে যে এটা সেই অর্থে বিনিয়োগকারী না, কিন্তু তারা আবার এটাও বলে গিয়েছিল যাওয়ার সময় যে গণতান্ত্রিক কোনো রাষ্ট্র ছাড়া নির্বাচনবিহীন রাষ্ট্রের সাথে ব্যবসা করা যায় না। তো এখন নির্বাচন হয়েছে, এখন আমরা মনে করব যে আমাদের যারা অ্যাম্বাসেডর আছে বিদেশে যারা আছে, যারা দেশকে তুলে ধরতে চাচ্ছে, তারা অবশ্যই স্কিল কর্মচারী নিয়ে যাবে, অবশ্যই বিদেশ থেকে বিভিন্ন জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো যদি আনতে পারে। বাংলাদেশের যে অবস্থা, যে সিচুয়েশন, একমাত্র বিদেশি জয়েন্ট ভেঞ্চার আনলে, বা আমি ঋণ করে আর কতকাল চলবো? আমি তো এমন কাজ করতেই পারি যে আমার যেহেতু অনেক মানুষ আছে, মেন পাওয়ার আছে, আমি তো এখানে কাজ করতে পারি। সেই কাজগুলোর জন্য ব্যবস্থা করার জন্য আমি মনে করি যে বর্তমান সরকার একদিনও এখানে বসে থাকার কোনো উপায় নাই। যদিও সরকার চেষ্টা করছে, আপনি দেখেন সরকার প্রথমেই যে 2টা দেশকে চুজ করেছে যাওয়ার জন্য গেলেন সরকার, একটা হলো গিয়া মালয়েশিয়া, তার এই দেশের মেন পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, আরেকটা চায়না সারা বিশ্বে এখন বিশ্বের উপর ব্যবসায়িকভাবে উনি নেতা, প্রথম সারির নেতা, সেইখানে তাদের সাথে গিয়েছে। যদি তাদের মাধ্যমে যদি এরকম কিছু আনতে পারে, আনার চেষ্টা হচ্ছে, যে আরও বিশ্বের অনেকখানে আছে, অনেক দেশ আছে, আমরা আশা করব যে এই সরকার এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন এবং করার চেষ্টা করছেন। আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, আমরা একটু শেষের দিকে চলে এসেছি, যে আপনি তো দীর্ঘদিন যাবৎ গণমাধ্যমের সঙ্গে আপনার সম্পর্ক, নানা গণমাধ্যমে কথা বলেন। সো সরকার বদলেছে, গণমাধ্যম কতখানি নিরাপদ, কতখানি স্বাধীন, অনেকেই মনে করছেন যে এটা হয়তো সাময়িকভাবে যেটুকু আছে সেটুকু থাকবে কিনা অনেকের মধ্যে সংশয় আছে। কেননা গণমাধ্যমগুলো যেভাবে বিভিন্ন মহলের মানে নিয়ন্ত্রণে যাচ্ছে, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। আরেকটা হচ্ছে যে একথা ঠিক যে ভুল তথ্য বা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বা প্রোপাগান্ডা, অনলাইনে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এগুলো নিয়ে সবাই ফারিংসের মধ্যে আছে। আর কখনো কখনো বিরোধী দল দাবি করে তাদেরও সমস্যা আছে, সাধারণ মানুষ এটা ফিল করে। কিন্তু এগুলোকে আবার নিয়ন্ত্রণ করবারও একটা দাবি আছে, সরকারও হয়তো চিন্তা করছে। কিন্তু এই নিয়ন্ত্রণের নামে ভিন্নমত দমনের অস্ত্র হিসেবে এগুলো ব্যবহৃত হবে না, এই নতুন চিন্তাভাবনাগুলো, সেটা কিভাবে নিশ্চিত করা যাবে? দেখেন, আমি তো সাংবাদিকদের সাথে অনেক কাজ করেছি। সাংবাদিকদের যতটা চিনি, আমি কোনো ব্যক্তিগত কাউকে বা সংখ্যালঘিষ্ঠ হিসেবে বলছি না, আমি সংখ্যাগরিষ্ঠ হিসেবে কথাটা বলছি। সাংবাদিকদের তেমন কোনো চেঞ্জ আসে নাই, দুঃখের সাথে বলছি এটা। সাংবাদিকরা জাস্ট শুধু উপরের ভোলটা পাল্টিয়েছে, কাপড়টা পাল্টিয়েছে, নেচারটা একই জায়গায় আছে। নেচারে ঢালাও সমালোচনা হয়ে গেল না, আমি ঢালাও, আমি সংখ্যাগরিষ্ঠ নিয়ে বলছি, আমি ব্যতিক্রম আছে, কমগুলোর কথা তো আসে না, এক্সাম্পল আসলে ওরকমই হয়। তো সেইখানে তাদের ভেতরে যে হলুদত্বটা, এই হলুদত্বটা যদি না সরান তারা, তাহলে এই দেশের শুধুমাত্র রাজনৈতিক দলরাই একটা দেশকে পরিপূর্ণ উন্নয়নের দিকে নিতে পারে না। এটা একটা টিমওয়ার্ক। টিমওয়ার্কে আপনার রাজনীতিবিদ থাকবে,
আমলা থাকবে, সাংবাদিক থাকবে, বুদ্ধিজীবী থাকবে, আপনার অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা থাকবে, তাহলে না একটা দেশ সামনের দিকে এগোতে পারে। তো সেইখানে সাংবাদিক একটা বড় মাপের ফ্যাক্টর। তো তারা যখন দেখবেন যে বিশ্ব আলোড়ন সৃষ্টি হয়, এমন অনেক খবর হয়েছে কিন্তু তারা লেখে নাই। কারণ আমি শুধু সাংবাদিকদের দোষ দিব তাও দিচ্ছি না, এখানে আবার এখানে এসে প্রকারান্তরে ভিন্নতা আসছে। কারণ প্রত্যেকটা টেলিভিশন পত্রিকার মালিকানা বেস, কখনো মালিককে খুশি রাখার জন্য, কখনো অতিরিক্ত খুশি রাখার জন্য তারা তাদের হলুদত্ব ছাড়তে পারে না। কেউ বাহ্যিক হলুদ, কেউ মেন্টাল হলুদ। এই যে আমি ম্যাক্সিমামের কথা বললাম তাদের মধ্যে, এই বাহ্যিক হলুদটাকে না হয় আপনি একটা সম্বরণ করলেন, কিন্তু মেন্টাল হলুদটা কিন্তু খুবই ক্ষুরোধারেরা, এবং কখন কি বলবে বুঝে। তো এই তাদের যদি নেচার যদি চেঞ্জ না হয়, আমি বোধহয় কিছু এটা হলুদের ছোঁয়া আছে। না এটা তো হচ্ছে মানে বাহ্যিক। তো আমি এটা শুধু বাহ্যিকই না, এটা কালারকে আপনি মিন করলেন। আমাকে দেখে হলুদ আমি ওইটা বোঝাতে চাইনি। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, শক্তিশালী করার জন্য সাংবাদিকদের বিকল্প নাই। তো সাংবাদিকরা যতটা ট্রান্সপারেন্ট হবে, যতটা আপনার সমালোচনা করবে সরকারকে, সরকারের বাইরে থেকে ভেতর থেকে, ততটা গণতন্ত্র মজবুত হবে। সেইখানে আমি তাদের ভীষণ অভাব দেখছি, এবং আমার আশা যে তাদের হয়তো চেঞ্জ হবে। ফাইনাল রাউন্ড, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, 3 মিনিট সময়, ক্লোজিং রিমার্কস। আমার খুব বেশি কথা নাই এবং এই বিষয় যেটা আমি মিডিয়া নিয়ে প্রশ্ন মিডিয়ার মধ্যে আমরা যে চেহারাটা বিভিন্ন সময় দেখেছি, যে মিডিয়ায় এক ধরনের পার্টি স্লেভ তৈরি হয়েছিল। প্রো পিপল মিডিয়া যেটা, সেটা তো মানুষ দেখতে পায়নি, এবং প্রো পিপল মিডিয়া যে নাই তাও না, সেটা আছে সংখ্যায় নগণ্য। এবং আমার ধারণা মণিয়াপা যথার্থই বলেছে। এখন বিষয়টা হলো যে এই মিডিয়ার তো একটা লিগ্যাল গ্যারান্টি লাগবে, লিগ্যাল সেফগার্ড লাগবে। একজন রিপোর্টার বা একজন জার্নালিস্ট বা একজন এডিটর যে সাহস করে অবস্থানটা নেবেন, সেই লিগ্যাল গ্যারান্টিটা যদি রাষ্ট্র নিশ্চিত না করে, তিনি কোন সাহসের বলে এখানে এসে অবস্থানটা নেবেন? সবাই তো আর প্রথম আলো, ডেইলি স্টার না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ তারা এক ধরনের ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন, এবং সেটার জন্য তাদের নানা ধরনের সেফগার্ড তারা তৈরিও করেছে। তো এই জায়গায় এসে আমরা একটা উদাহরণ আমি এখানে দিতে পারি, যে ইন্টারিম যখন নারী সংস্কার কমিশনটা করলো, আমি যদি এখন বিএনপির নেতৃত্বাধীন এই সরকার এবং এই পার্লামেন্টের কাছে প্রশ্ন করি যে এই নারী সংস্কার কমিশনের কেন এই দাফন কাফন হয়ে গেল, ওই আমলই হয়েছে, কিন্তু সেখানে কথাগুলো কি হারিয়ে যাবে? যে সুপারিশগুলো ছিল, শিরিন আপা যে সুপারিশগুলো সামনে আনার চেষ্টা করেছিলেন, সেই সুপারিশগুলো কি হারিয়ে যাবে? তো এখন ব্যাপারটা একই কথা মিডিয়া সংস্কার কমিশনের বেলাও আপনি পড়ে দেখেন, মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্টগুলোর মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল, এবং সেই সুপারিশগুলো কিন্তু এখন আর আলোচনায় নাই। এটা নাই এই কারণে দলদাস বলে যে টার্মটি আমাদের দেশে মিডিয়া অঙ্গনে পরিচিত ছিল, সেই রোগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। দলের দাস, এটা কিন্তু মাথাচাড়া দিয়েছে, এবং যারা দলের দাস হতে পারবে তার ন্যায় অন্যায় দেখা হবে না। তিনি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে পদায়িত হবেন, যেটা আমলাদের বেলায় যেটা হয়, আমাদের আদালতে যেটা হয়, মিডিয়া পাড়ায়ও সেটা হয়। সেই জায়গা থেকে আমাদের বেরোনটাই হলো অভ্যুত্থানের অঙ্গীকার ছিল, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারের জায়গাগুলো ছিল এইটা। কিন্তু আমাদের উপদেষ্টারাও সেটা লঙ্ঘন করেছে, নিজেরা দুর্নীতির পাহাড় সৃষ্টি করেছে, এবং বাচ্চা বাচ্চা উপদেষ্টাদের সামনে দুর্নীতির বড় বড় এক্সাম্পল সেট করেছে। আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিট কিন্তু সেটি ছিল না। জুলাই অভ্যুত্থানের স্পিরিট ছিল একটা গণতান্ত্রিক, মানবিক এবং বৈষম্যহীন সমাজ। নীলুফার চৌধুরী, আমি ওই কথাটাই দ্বিতীয়বার বলতে চাই, যে একটা বৈষম্যহীন সমাজের জন্য কিন্তু প্রথমে যেটা, ওই যে বৈষম্য কোটা, এই যে কোটা না মেধা, সেই বৈষম্য দিয়ে শুরু করে কিন্তু একদম রাষ্ট্র পর্যন্ত টান দিয়েছিল। একটা রাষ্ট্রকে চেঞ্জ করতে পারে যে বৈষম্যগুলো, কিন্তু ধরে রাখতে পারবে না, এটা তো হতে পারে না। ধরে রাখতে না পারলে তা তো রাষ্ট্রের কোনো লাভ হবে না। আমরা যদি সেই চেতনাকে ধরে রাখতে চাই, এই অভ্যুত্থানটাকে ধরে রাখতে চাই,
তাহলে তার হয়ে কাজ করতে হবে। তার হয়ে কাজ করতে গিয়ে যত আমরা ব্যক্তিগত অসৎ স্খলনে স্খলিত হব, তত এটা থেকে আমরা দূরে সরে যাব এবং রাষ্ট্র যত তার এখতিয়ার থেকে বঞ্চিত হবে, যেটা তার দরকার সেটা থেকে যত বঞ্চিত হবে, আমাদের আবার না কোনো সময় আরেকটা জুলাই বা আরেকটা আগস্ট বা আরেকটা সেপ্টেম্বর আসতে হয়। আমরা তো এটা চাই না বারবার। উন্নত দেশগুলোতে কিন্তু 50 বছর 100 বছর এরকম হয় না। দেখেন, আমি উন্নতর কথা বাদই দিই, আমার প্রতিবেশী তার অনেক রকম সমস্যা থাকতে পারে, কিন্তু একটা জায়গায় দেখেন এইখানে তাদেরও কিন্তু নির্বাচনী কিছু সমস্যা আছে, কিন্তু বেসিক জায়গাটায় কিন্তু তাদের কোনো ওই সমস্যাটা নাই। আপনি শেখ হাসিনাকে যখন তারা নিয়ে গেল, স্বাভাবিক অর্থে শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার সময় মোদিও কিন্তু এক ধরনের স্বৈরাচার শাসক, তার কিন্তু বলার প্রয়োজন পড়ে নাই, কিন্তু উনি কিন্তু ঠিকই জাতীয় ঐক্যের জায়গায় ডেকে কথা বলেছে এবং তাদের সে নিয়েই কিন্তু তাকে অ্যালাউ করেছে। এই যে অ্যালাউটা, ওই যে জাতীয় ঐক্যের জায়গায় কিন্তু তারা এক আছে এবং তাদের নির্বাচনী জায়গাটায় সেটা তো আসলে ভারতীয়দের দেশপ্রেম আমাদের সঙ্গে এটা তুলনায় করা যায় না। তো এই জায়গাগুলো আমরা কেন অন্যদের খারাপ জিনিসগুলো শিখি, আমরা কেন ভালো জিনিসগুলো শিখি না? আমাদের এটাই সমস্যা। এই জায়গা থেকে বর্তমান সরকার এবং আরও সরকার যারাই আসুক না কেন, এই জায়গা থেকে আমরা যতটা সরে যাব ততটাই আমাদের লস, যতটা আমরা কাছে না আসতে পারবো ততটাই আমাদের লস। আপনি দেখেন, আমরা পাশ্চাত্যদের পোশাক পরিচ্ছদকে ফলো করি, নকল করি, কিন্তু তাদের ভালো দিকগুলো, তাদের কর্মস্পৃহা, তাদের সততা, তাদের একনিষ্ঠতা, এগুলো আমরা কিছুই ফলো করি না। তো আমরা যতদিন পর্যন্ত তাদের ওই নৈতিকতার কেস ফলো না করতে পারবো, ততদিন আমাদের গণতন্ত্র মজবুত হবে না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং অ্যাডভোকেট এলোভার চৌধুরী, উনি অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, একেবারে শেষ যে শব্দমালা আমরা শুনলাম, গণতন্ত্রকে মজবুত করা। গণতন্ত্রকে মজবুত করতে হবে এবং দীর্ঘদিন পর বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে, যদিও সেখানেও খানিকটা দুর্বলতা আছে। প্রবেশ প্রক্রিয়ার মধ্যেও জনগণ একটা দলকে ক্ষমতায় বসিয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এখানে এখন তারা কি জুলাই চার্টার মেনে চলবে, নাকি তাদের পুরনো 31 দফা, নাকি তাদের সেই রূপকল্প সেটা মানবে, নাকি নির্বাচনী ইশতেহার? স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে নির্বাচনী ইশতেহার যেটা দিয়ে তারা নির্বাচন মোকাবেলা করেছেন সেটাই প্রধান বিষয় তাদের দলিল হিসেবে। আমরা আশা করব যে এই দলিলই তারা মেনে চলুন, অন্যদিকে না তাকিয়েও যদি এই দলিলের মোটামুটি সিংহভাগ তারা পূরণ করতে পারেন, অঙ্গীকার পূরণ করতে পারেন, তাহলে জনগণ সন্তুষ্ট থাকবে। অন্তত তারা এটা বলবার সুযোগ পাবেন যে আমরা তো এই কথা বলেই ভোট চাইতে গিয়েছিলাম। নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নিজেকে জনগণের সামনে গ্রহণযোগ্য করে তুলবার চেষ্টা করছেন এবং মানুষ দলমত নির্বিশেষে এটা করছেও, কিন্তু তিনি একা বদলাতে পারবেন না। একথা ঠিক যে বাকিরা বদলাতে চাইলেও প্রধান ব্যক্তি যদি না বদলান তাহলে পরিবর্তনটা আসলে সম্ভব হয় না। কিন্তু এটা দৃশ্যমান এখন পর্যন্ত যে তিনি অনেকখানি বদলাতে চাইছেন, চেষ্টা করছেন, কিন্তু তার সঙ্গে যারা আছেন তারা আসলে সেই অর্থে বদলাচ্ছেন না। এবং প্রধানমন্ত্রীকে আসলে এই জায়গাটাতে অনেক বেশি নজর দিতে হবে যে দেশ বদলাবার আগে, অন্য কিছু বদলাবার আগে তার সঙ্গে যারা আছেন তাদের বদলানোর দিকে মনোযোগটা দিতে হবে। অঙ্গীকারের কথা আমরা বলছিলাম, বাংলাদেশের জন্য যেটা জরুরি গণতন্ত্রকে মজবুত করবার জন্য, সেটা হচ্ছে যে আমাদের দেশে বেসিক্যালি কোনো প্রতিষ্ঠান নেই, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবার দিকে মনোযোগ দিতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজনৈতিক দলও কিন্তু বিবেচনার মধ্যে থাকতে হবে এবং ক্ষমতাসীন দল হিসেবে বিএনপিকেও আসলে প্রতিষ্ঠান হিসেবে অনেক শক্তিশালী হতে হবে এবং একই সঙ্গে চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গা, ভারসাম্য সমাজ রাষ্ট্রে নানা ক্ষেত্রে অর্থনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিতে হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবার দিকে মনোযোগ দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়া। আর গণমাধ্যম নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা দেখি যে বাংলাদেশে খুবই দুর্ভাগ্যজনক যে সরকার বদলালে
গণমাধ্যমও বদলে যায়, গণমাধ্যমের চরিত্র বদলে যায় বা তার রূপটা বদলে যায়, এটা আসলে গণমাধ্যমের চরিত্র নয়। গণমাধ্যমের চরিত্র তার ঠিক এরকম যে সব কিছু বদলাবে কিন্তু তার চরিত্র বদলাবে না। আমরা সেরকম একটা গণমাধ্যমও দেখতে চাই এবং আমরা আশা করি এটা সরকার আইন কানুন নিয়ম দিয়ে করতে পারবেন। এটা আসলে গণমাধ্যমের ভেতর থেকে হতে হবে, কিন্তু সেই জায়গায় যেন সরকারের কোনো হস্তক্ষেপ না থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। তাদের সবার জন্য শুভকামনা।